আচ্ছা, প্রথমেই আমি সেন্টার ফর ইসলামিক এশিয়াকে অনেক ধন্যবাদ জানাই। আমার মতে তারা এটা হচ্ছে তাদের অন্যতম প্রথম একটা আয়োজন। তো আশা করবো যে তারা, আমরা এর আগে সেন্টার ফর ইসলামিক বেঙ্গলের আলোচনা মানে বিভিন্ন আয়োজনে গিয়েছি, এখন সেন্টার ফর ইসলামিক এশিয়া আরও বড় একটা জিওগ্রাফিকে কভার করে। তো আশা করবো যে তারা আরও অনেক ভালো কাজ আমাদের উপহার দেবে। তো আসলে আজকে যে আব্দুর রহমান বাড়ি যে গবেষণাটা আজকে উপস্থাপন করলেন, এটা মিনাজ যেটা বলছিলেন যে খুবই রিগোরাসলি মোটামুটি গবেষণা করে তিনি ব্যাপারটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমি প্রথম যে প্রশ্নটা, জি প্রবলেম না হলে মাইক্রোফোনে বলেন, কারণ যারা অনলাইন যদি প্রশ্ন থেকে বা রেকর্ড আচ্ছা আচ্ছা তাদের সুবিধা। আচ্ছা, তো এখানে আসলে আমাদের বাড়ি, তো বাড়ি আমাদের যে আলোচনাটা উপহার দিলেন সেখানে তিনি কিছু ধারণা উপহার দিয়েছেন, কিছু ধারণাকে মানে ধারণার সঙ্গে দীপ্তদাত্ত করেছেন, এবং একটা ঐতিহাসিক প্রেক্ষিত তিনি রচনা করেছেন, অনেক অনেক ঐতিহাসিক এবং তাত্ত্বিক বিভিন্ন রচনার সঙ্গে মোকাবিলা করেছেন। তো আমি আসলে ঠিক এই হিস্টোরিওগ্রাফিক যে আলোচনাটা বা যে ঐতিহাসিক যে বিভিন্ন সূত্র তিনি ব্যবহার করেছেন সেটার সঙ্গে আমি খুব একটা আলোচনা করার সুযোগ আমার নেই, কারণ আমি এই স্পেসিফিক জায়গাটা নিয়ে আমার তো এভাবে খোঁজখবর করা হয়নি। আমি কিছু ধারণাগত জায়গা থেকে কিছু প্রশ্ন তুলব মোটামুটি, সেটাই আমি করে ছেড়ে দেবো। প্রথম যে জায়গাটা যে বাড়ি প্রশ্নটা এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথমেই তুললেন যে আসলে এই যে গরু কোরবানি, এটা যে একটা সার্বভৌমত্বের সাথে এবং কমিউনিটির সঙ্গে যুক্ত হলো, এটা মাইনরিটি ধারণার যে উন্মেষ ঘটে পরিবেশের সময়, সেটা সাপেক্ষে কিন্তু এটা প্রথম আবির্ভাব হয়। তো এখানে আমি এই টেক্সট যেটা, এই বাড়ির যে টেক্সটটা, এই টেক্সটের ভিতরে আসলে অনেক সময় কি থাকে, টেক্সটটা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে, এবং আমরা যখন ইতিহাস রচনা করি, ইতিহাসটা যেটা আমরা বলি মাঝে মাঝে, ইতিহাস তো অতীতের বিষয় নয়, ইতিহাস বর্তমানের বিষয়। তো আমি আসলে আমি বা আমরা এই টেক্সটের ভেতরে আমাদেরকে কিভাবে খুঁজে পাবো, হ্যাঁ, এবং প্রশ্নটা হলো যে আমরা কি এখন সংখ্যালঘু না সংখ্যাগুরু? আবার এই আমরা কারা? আমরা কি বাঙালি মুসলমান নাকি বাংলাদেশি নাকি, আমাদের তো অনেক পরিচয় আছে। তো এটা একটা প্রশ্নের জায়গা। এবং আরেকটা প্রশ্নের জায়গা হলো যে আরেকটা যে ধারণার কথা বলেছেন, যে ট্র্যাডিশনের ধারণা, বা আমরা আজকাল খুব শুনি যে তুরাস, আগে যেমন তকলিদের কথা থিওলজিক্যাল জায়গা থেকে ছিল, এখন তুরাস বলে যে ধারণাটা, এটা তো কুরআনে আছে তুরাস শব্দটা, কিন্তু কুরআনে এই তুরাসটাকে ঠিক কোনো একটা মানে থিওপলিটিক্যাল কোনো জায়গা থেকে বলা হয়নি। কুরআনে বরং তুরাসের আমি একটা ব্যাপার যেটা দেখেছি, আপনারা আরো ভালো বলতে পারবেন যারা ভালো করে পড়ছেন, যে তুরাসটাকে একটু ক্রিটিক্যাল জায়গা থেকে বড় কোরআনে উল্লেখ করা হয়েছে, যে মানে, এবং আমরা জানি যে কুরআনে কিন্তু বিশেষ করে মাক্কি যে ধারা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে আগের যে বাপদাদার যে কালচার, ওই বাপদাদার কালচার এবং বাপদাদার যে ধরনের ধর্ম যেটা, সেটার সঙ্গে তো একটা ব্রেকের মধ্য দিয়ে ইসলামের আবির্ভাব হচ্ছে। তো তুরাস জিনিসটার মধ্যে আমাদেরকে একটু বিবেচনা করতে হবে, আসলে তুরাস জিনিসটা সাথে আমরা এটাকে কোন জায়গা থেকে টানতেছি আর কি, মানে এটা আল্লাহ আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানে তুরাস নিয়ে আমাদেরকে আমার আরো অনেক আলাপ করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন যেটা আমি প্রথমেই তুলবো, সেটা হচ্ছে যে আসলে আমি যখন তুরাস নিয়ে আলাপ করবো, আমি যখন ধরেন এই যে ইসলামকে তালাসাদ ডিসকার্সিভ ট্র্যাডিশন হ্যাঁ বলতেছেন, তো আসলে এই ট্র্যাডিশনের মধ্যে কে থাকে আর কে থাকে না, হ্যাঁ, যখন আমাদের এই যে তানজিম দোহা বা এরকম যারা আলোচনাটা করে মাঝে মধ্যে তালাসাদের সূত্র ধরে, সেখানে আমার মনে হচ্ছে অনেক সময় এই ধরনের একটা অনুমান আগে থেকেই নিহিত থাকে যে কোথায় এই তুরাসের সীমা, কে এটার ভেতরে আছে কে বাইরে আছে, এটা যেন আগে থেকেই নির্ধারিত। এবং তাল্লাসা যখন বলতেছে যে তুরাস ইসলামের ফাউন্ডেশনাল টেক্সটের সাথে লিপ্ততার ভেতর দিয়ে একটা বিতর্কের মধ্যে দিয়ে গঠিত হয়, প্রশ্নটা হচ্ছে ওই টেক্সটটা তো একটা আর্কাইভ আকারে, মানে যে কোনো একটা উদাহরণ বা যে কোনো একটা বয়ানের আর্কাইভ আকারে সে হাজির থাকে, ব্যাকগ্রাউন্ডে হাজির থাকে। প্রশ্নটা হচ্ছে যে সবার কাছে কি কোরআন এবং যে ইসলামের যে ফাউন্ডেশনাল টেক্সট, সেটা একই ধরনের আর্কাইভ একরকম কিনা, হ্যাঁ। তো কাজেই তুরাসের ভেতরে কে আছে বাইরে কে আছে, এবং মানে কাকে আমরা আমি কি আগে ধরে নিব যে আগে এই লোকটা ইসলামের তুরাসের বাইরে থেকে কথা বলতেছে আর এই লোকটা ভেতরে কথা বলতেছে, এই প্রশ্নটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ জায়গা। কার ভয়েসটা আসলে সামনে আসে, কার ভয়েসটা পেছনে যায়, হ্যাঁ, কোন ধরনের ভয়েসকে কিউরেট করে রাখা হয় যেটা এই তুরাসের অংশ, কারটা হচ্ছে যে বাইরে চলে যায় বা চাপা পড়ে যায়, হ্যাঁ। এবং তারা যখন লিখতেছেন তারা কোন ধরনের জনপরিসরে তাদের এই বিশ্লেষণগুলো কিউরেটেড হচ্ছে, এবং সেগুলোকে আমরা যখন এই যে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথে যেই ধরনের জ্ঞানতাত্ত্বিক সম্পর্ক এখন রচিত হচ্ছে, সেটা যে লজিস্টিক্স আছে, সেটা যে ক্ষমতা সম্পর্ক আছে এবং বাসনা আছে, সেটার ভেতর দিয়ে আসলে কি ধরনের মানে ডিসকার্সিভ ফরমেশন গঠিত হচ্ছে, এই ব্যাপারগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। যেমন ধরেন যে আমরা ধরেন যে আমি যদি
এই আমাদের বাড়ি আজকে যে আলোচনা করলেন, বাড়ি একটা সুনির্দিষ্ট পিরিয়ডকে কভার করছে, সেটা হচ্ছে যে খিলাফতের আমলটা। কিছুদিন আগে কিন্তু আরেকটা বইও বের হয়েছে, আপনারা বাড়িও আমি শিওর যে বাড়ি নিশ্চয় বইটা পড়েছেন, যে মোহাম্মদ আবু সাইদ যিনি মাকাম বলে যে সংগঠনটা চালাচ্ছেন, ওনার একটা বই তিনি লিখেছেন যে ব্রিটিশ বাংলায় গরু জবাইয়ের রাজনীতি। তো ইন্টারেস্টিংলি আবু সাইদ হচ্ছে যে বাড়ি যে পিরিয়ডটা কভার করেছেন তার ঠিক আগের পর্বটাকে তিনি তার রচনার মধ্যে আনছেন, যেটা হলো গিয়া ধরেন 1880 দশক থেকে হয়তো বা আমাদের আগ পর্যন্ত। তো তিনি মূলত আমাদের আবু সাইদ যেটা করছেন সেটা হলো যে মূলত মীর মোশাররফ হোসেনের সঙ্গে ওই সময় যে নাইমুদ্দিন বলে এক ভদ্রলোক ছিলেন, তার একটা ডিবেট হয়েছিল। মীর মোশাররফ হোসেন বলতেছিলেন যে এই যে বাড়ি আজকে ফ্রেন্ডশিপের আলাপটা আনলেন, যে আমাদের যেহেতু প্রথম কথা হচ্ছে গরু কোরবানিটা ইসলামের কোরবানি ওয়াজিব বটে, কিন্তু গরু কোরবানিটা সরাসরি ওয়াজিব না, কারণ গরুর মাংস নিয়ে হাদিস আমরা দেখি যে গরুর মাংস খাওয়াটা কতটুকু স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর এগুলো নিয়ে হাদিসের একটা বিতর্ক তো আছে। হ্যাঁ, সেই বিতর্কে আমরা যাবো না, থিওলজিক্যাল আলোচনা অনেকে আমাদের যে ভালো করতে পারবে, কিন্তু সেটা হলো যে গরুর মাংস খাওয়াটা অ্যাজ আরবে যে ধরেন আরবে যে হেজাজ যে অঞ্চল বা মক্কা মদিনা, সেখানে এই মাত্রায় হয়তো প্রচলনটা কম ছিল, হয়তো তুরস্কে বেশি গরু খাওয়া হয় বা উপমহাদেশে বেশি পরিমাণে গরু খাওয়ার প্রচলন আছে। তো প্রশ্নটা হলো যে মীর মোশাররফের আলোচনাটা এই বাড়ির আলোচনার যে পর্ব তার ঠিক আগের পর্বে মীর মোশাররফ এই আর্গুমেন্টটা করতেছিলেন যে গরু না খাইলেই সম্ভবত আমরা আমাদের যে অন্য যে সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তাদের সাথে আমাদের মৈত্রীটা আরো জোরদার হবে। তখন নাইমুদ্দিন সেটার বিপরীতে তর্ক করেন। তো নাইমুদ্দিনের এই তর্কটা একটা শুধুমাত্র জনপরিসরের বিতর্কের ভেতরে সীমাবদ্ধ হয়নি, বরং এটা একই সঙ্গে রাষ্ট্রীয় যে ক্ষমতা অর্থাৎ আইনি যে ক্ষমতা সেই জায়গায় চলে যায়, একটা মামলা শুরু হয় এবং তারপরে তাদের মধ্যে দ্বন্দ্বটা একটা মানে জটিল পরিস্থিতি পরিগ্রহ করে। এখন এখানে বলার যে বিষয়টা সেটা হলো, আমি যদি এখানে প্রশ্নটা আনি যে এই মানে গরুকে কেন্দ্র করে যে ডিবেটটা হচ্ছে, আমার মনে হয় যে আবু সাইদের বইয়ের কিছু রেফারেন্স আমি আজকে টানবো। যে আবু সাইদ যে আলোচনাটা করতেছিলেন, মানে উনি দেখাচ্ছিলেন যে বাঙালি মুসলমান সমাজ এটার সাপেক্ষে মীর মোশাররফকে কিভাবে জাজ করা যাবে আর নাইমুদ্দিন কিভাবে জাজ করা যাবে। মীর মোশাররফ যেহেতু মানে গরুর মাংস বা গরু কোরবানির ব্যাপারে বিরোধী, ফলে অ্যাজ ইফ তিনি মানে বাঙালি মুসলমান সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়াইছেন, আর নাইমুদ্দিন হচ্ছেন যে এটা মানে পক্ষে আছেন, ফলে তিনি বাঙালি মুসলমান সমাজের পক্ষে আছেন। ঠিক আছে, তো এইখানে তাহলে প্রশ্নটা হচ্ছে আমরা একটা ডিসকাসিং ট্র্যাডিশন বা পুরা জিনিসটাকে তাহলে এখানে কিভাবে দেখবো, যেটা যে একটা বিতর্ক পরম্পরা, সেখানে তাহলে কেউ যদি বিতর্কে একটা সুনির্দিষ্ট অবস্থান নিলে কি আমি তাকে বলবো যে সে মুসলমানদের বিতর্ক পরম্পরা থেকে বাইরে চলে গেছে বা সে মুসলমান বিরোধী অবস্থান নিছে, নাকি সে বিতর্কে ভিন্ন অবস্থান নেওয়ার পরেও আমি তাকে এই মুসলমানদের যে ধরেন বাহাসের পরম্পরা সেটার মধ্যে শরীক করে আমি তাকে বিবেচনা করবো। হ্যাঁ, এই ব্যাপারটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়, যেহেতু এখন আমরা দেখতেছি যে ধরেন যে মানে কেউ যদি ভিন্ন ধরনের মতামত দেয় তখন তাকে যত স্বাধীন বলা, হ্যাঁ, বা মুরতাদ বলা, মানে এগুলো তো আসলে এক ধরনের ধর্মতাত্ত্বিক এবং রাজনৈতিক ক্ষমতার এক ধরনের ডিসকার্সিভ ওয়েপন আকারে এগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, ফলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি যখন বলতেছি যে মানে তুরাস, আমি যখন বলছি ডিসকাসিভ ট্র্যাডিশন, সেটা আসলে কিভাবে কাজ করে, সেটার ভেতরে তারা যেটা খুব স্পষ্ট করছে, এটার ভিতরে ক্ষমতার একটা কি আছে, লগ্নি আছে। এটা তো কোনো ক্ষমতা বিচ্যুত একেবারে মানে স্কলারলি কোনো বিষয় না, এবং এটার মধ্যে বাসনারও একটা লগ্নি আছে। এটার ভিতরে আপনার যে বিভিন্ন জায়গায় আপনার যে সাবজেক্টিভিটির ভিতরে যে ভেদাভেদ, সেগুলো সবকিছু কিন্তু এগুলো উপস্থিত থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, প্রথম কথা যেটা বলা খুব জরুরি আমার মনে হয়, আমার অবস্থান যেটা, যে তুরাসের ভেতরে কি আছে আর বাইরে কি আছে, সেটা নিজেই একটা তুরাসগত আলাপের জায়গা, সেটা নিজে একটা বিতর্কের বিষয়। মানে সেটা হচ্ছে এক ধরনের মেটা তুরাসিক ডিসকোর্স, বা আপনি কিভাবে এটাকে ডিফাইন করবেন সেটা আপনার বিষয়। যেমন লালন ফকিরের কথা যদি বলি, হ্যাঁ, লালন যেমন আমাদের ফরহাদ মোজাহিদ দীর্ঘদিন ধরে লালন নিয়ে আলাপ করেন, আবার তিনি যেহেতু ইসলাম এবং মুসলমান তাদের ব্যাপারে তিনি আলাপটা করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে যখনই বাংলাদেশে বাঙালি মুসলমান কেন্দ্রিক অথবা ইসলাম কেন্দ্রিক এক ধরনের রাজনৈতিক যে মানে ধারাগুলো আছে, তারা যখন মনে করতেছে যে এই লালনের আলাপটা তাদের সঙ্গে যাচ্ছে না, হ্যাঁ, তখন তারা বলতেছে যে লালন কি মুসলমান ছিলেন নাকি। হ্যাঁ, তো লালন যখন বলতেছে যে শুকর গরু দুইটি পশু, হ্যাঁ, খাইতে বলেছেন যিশু, তাই শুনে মুসলমান কিন্তু পিছুতে হটায়। মানে লালন যখন এই কথাগুলো বলতেছে, লালন তো কিন্তু 19 শতকের যে জনপরিসর সেটার একটা সুনির্দিষ্ট হয়তো ক্ষোভের মধ্যে তিনি বসবাস করতেন। হ্যাঁ, তো তার এই ভয়েসটাকে কি আমরা এই জায়গায় ধরবো কিনা, মানে তুরাসের ভেতরে আমি ধরবো কিনা, নাকি বাহাসের মধ্যে ধরবো কিনা, নাকি বলবো যে না লালন তো আসলে আগেই এই তুরাসের বাইরের মানুষ। তো এগুলো হচ্ছে প্রশ্ন। বা ধরেন যে গিরিশচন্দ্র সেনরা যখন মানে আমাদের ইসলামিক এইড বলতেছি, আমি ইসলামিক এইড এশিয়ার কথা বলতেছি, আমি ইসলামিক এশিয়ার কথা বলছি না। ইসলামিক এইড মানে কিন্তু
শুধু ইসলামিক নয়, বরং মানে বলা যেতে পারে যে ধরেন যে চিহ্নতান্ত্রিক যে বিভিন্ন ধারা আছে, যেটা ইসলামের বা মুসলমানি যে বলা হয় না, মুসলমানি চিহ্নতন্ত্র, সেটার সঙ্গে এই ইসলামিক একটা সম্পর্ক। ফলে কোনো মানুষ যদি তার ধর্ম পরিচয়ের দিক থেকে বা তার কীর্তি পরিচয়ের দিক থেকে সে যদি অন্য ধর্মের বা অন্য পরিচয়ের মানুষও হয়, তার মানে কিন্তু এই না যে ইসলামিকেই যে মানে জনপরিষদ বা ইসলামিক যে চিহ্নতন্ত্র, সেটার সঙ্গে তার কিন্তু কোনো মানে সম্পর্ক থাকবে না। এভাবে কিন্তু মানে ইসলামিক এই কথাটাকে ডিফাইন করা মার্শাল ওয়াটসন, যিনি এই ধারণাটার জন্মদাতা, তার কাছে কিন্তু আমরা এভাবে পাইনি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন তো আমরা ধরেন হিন্দুত্ববাদী একটা মানে আধিপত্যবাদ এই উপমহাদেশে খুবই শক্তিশালীভাবে হাজির আছে। তো এইটার ভেতরে দাঁড়িয়ে আমরা তাহলে গরু কোরবানি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে কি, আমি কি মেজরিটি না মাইনরিটি? মানে আমরা কি সার্বভৌম একটা জনগোষ্ঠী, রাজনৈতিক জনগোষ্ঠী, নাকি আমি আসলে আধিপত্যের অধীনে একটা দাবায় রাখা জনগোষ্ঠী? আর আমি যদি নিজেকে মনে করি যে আমি আধিপত্যের অধীনে দাবায় রাখা জনগোষ্ঠী, তখন আমিও আবার কাউকে দাবায় রাখতেছি কিনা? মানে আমি যখন নিজের সার্বভৌমত্ব জারি করতে চাচ্ছি, আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের শরীকানা ছিল, তো সেটার ভেতর দিয়ে তো যেমন আমরা মনে করছি যে একটা জাতীয় গণতান্ত্রিক একটা আন্দোলন, জাতীয় একটা যে অধীনতাকে মানে মোচন করা এবং একই সঙ্গে একটা গণতান্ত্রিক যে বিকাশের শর্ত তৈরি করা, তো এটার সঙ্গে সার্বভৌমত্বের সম্পর্ক আছে। কিন্তু প্রশ্নটা হলো, আমি যখন মনে করছি যে আমার সার্বভৌমত্ব হুমকির সম্মুখে, তখন আমি আবার আমার জনগোষ্ঠীর ভেতরের কিছু বর্গকে আমি আবার কি করতেছি, দাবায় রাখতেছি কিনা, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? মানে ফলে প্রশ্নটা হচ্ছে যে আমি মেজরিটি না মাইনরিটি, এটা দক্ষিণ এশিয়ার মতো একটা জটিল একটা যে বিন্যাস, সামাজিক এবং রাষ্ট্রীয় বিন্যাস, এটার ভেতরে আমাদেরকে একটু মানে বিবেচনা করতে হয়। এটা সম্ভবত খুব সহজ কিছু না, খুব সরল কিছু না। এবং ইতিহাসের সঙ্গে আমি যখন ইতিহাস থেকে যখন আমি বরাত টানি, যে ইতিহাসের বরাত টেনে আমি যখন এই আলাপগুলো করি, তখন আমাকে এই বর্তমানের যে বাস্তবতা, বর্তমানে যে জটিল এবং বহুমাত্রিক বাস্তবতা, সেখানে এই বাহাসগুলা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বিবেচনা করতে হয়। তো এখানে আবু সাইদের একটা আলোচনা আমি করতে চাচ্ছি, যে মানে আমরা কিন্তু এটা শুধু আবু সাইদের কাছে না, অনেকের আলোচনা দিয়ে শুনে থাকি যে ধরেন পাকিস্তান হয়েছে এবং বাংলাদেশ হয়েছে বলে আমরা গরু খাইতে পারতেছি। এই আলাপটা ধরেন যে একটা পপুলার একটা ধরেন ট্রোপ আকারে আমাদের সমাজে হাজির হয়েছে। তো আর এটাকে যখন একটু মানুষ বেশি মানে স্ট্রেচ করে, তখন যেটা ঘটে, যেমন আমার মনে হয় যে এই গরু কোরবানি কেন্দ্রিক কিছু আলাপ শুনলে এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হতে পারে যে অ্যাজ ইফ যে বাঙালি মুসলমান কমিউনিটির রাজনৈতিক বিকাশটা করছে গরুকে কেন্দ্র করে, এবং তারপরে মুসলিম লীগের গঠন করছে, এবং তারপরে পাকিস্তানের আবির্ভাব এবং বাংলাদেশ, সবকিছুর ভেতরে গরু একটা খুবই অন্টোলজিক্যালি একটা ফাউন্ডেশনাল বিষয় আকারে তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো তখন দেখা যায় যে হিন্দু সমাজের যেটা গোরক্ষা আন্দোলন, আর্য সমাজের যে আন্দোলন, সেটা কিন্তু সমগ্র ভারতীয় যে আমি হিন্দু ক্যাটাগরিটার ঐতিহাসিক বিচারের জায়গা আপনারা জানেন যে অনেকে মনে করেন যে হিন্দু ক্যাটাগরিটাই কলোনিয়াল পিরিয়ডে তৈরি করা হয়েছে। এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ আমরা জানি শিবাজি বলেন বা মানে মোগল আমলে আমরা দেখি যে হিন্দু ক্যাটাগরির একটা ধরনের প্রয়োগ ছিল, যেটা ডেভিড লরেন্স অনেক আলাপ করছে। তো হিন্দু ক্যাটাগরিটা শুধুমাত্র কলোনিয়াল পিরিয়ডে আসছে, এটা বলার যে রিস্ক, মানে যেটার একটা রাজনীতি থাকতে পারে, এটা যে এটা অন্টোলজিক্যাল ফাউন্ডেশনটাকে আমি যথাসম্ভব কমায় আনতেছি, তো ওটার একটা রাজনীতি আছে, ওটা নিয়ে আমরা বিবেচনা বা আলাপ করতে পারবো। কিন্তু আমার প্রশ্ন যেটা, যে এই যে সমগ্র হিন্দু সমাজ বলে এখন যেটাকে ব্রিটিশদের আদমশুমারির মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে, হ্যাঁ, যে ব্রিটিশরা আদমশুমারির মধ্য দিয়ে এই বৈষ্ণব, শৈব, শাক্ত, রাজবংশী, তারপরে যত ডোম ও চন্ডাল সবাইকে হিন্দু ক্যাটাগরির ভিতরে যখন নিয়ে আসলো, তখন কিন্তু সেই ক্যাটাগরির সব মানুষ কিন্তু এই যে গরুর প্রশ্নে একই জায়গায় ছিল না, তাই না? কিন্তু শুধুমাত্র উত্তর ভারতের একটা সুনির্দিষ্ট ভদ্রবৃত্তীয় একটা বিকাশ ঘটার পরে, যেটাকে আমাদের ভারত অনেকে বলে যে হিন্দুস্তানি, হ্যাঁ, মানে এক ধরনের একটা হেজেমনিক ফরমেশন গঠিত হয়েছে। তাদের ভেতর থেকে আর্য সমাজ বা আমাদের এই মানে পুরো মানে বাংলাদেশ এই ধরনের কিছু সমাজের গঠন করছে, তারা হচ্ছে যে গরু নিয়ে একটা সুনির্দিষ্ট রাজনীতি করছে, ঠিক আছে? তো ওই রাজনীতিটাতে তারা মনে করছে যে গরুকে কেন্দ্র করে, অথবা জয় শ্রীরামকে কেন্দ্র করে, অথবা মানে ভারত মাতা কি জয়কে কেন্দ্র করে তারা এক ধরনের মানে রাজনৈতিক একটা হোমোজেনাইজেশন করবে, যে হেজেমনিক একটা, যেটা আমাদের বাড়ি বলতেছিলেন যে গ্রামশিয়ান রাইটের মতো, হ্যাঁ, মানে এক ধরনের হেজেমনিক কিছু চিহ্নতন্ত্র তারা তৈরি করতেছে। তো তাহলে আমরা যদি ওই হেজেমনিক চিহ্নতন্ত্রের বিপরীতে আমরা আবার পাল্টা একটা হেজেমনিক চিহ্নতন্ত্রের মানে জন্ম দিচ্ছি কিনা, যেখানে ধরেন গরু আমাদের জন্য একটা অন্টোলজিক্যালি ফাউন্ডেশনাল একটা বিষয় করতেছে, একটা প্রোটোটাইপের মতো একটা অবজেক্ট করতেছে। মানে আমি এটা পক্ষে বিপক্ষে বলতেছি না, কিন্তু এই ধরনের ইতিহাস নির্মাণের মধ্যে মানে অনেক প্রশ্নের জায়গা আছে। আমি কি আসলে জানি যে প্রি কলোনিয়াল যে পিরিয়ড, ধরেন যে ফিরোজ শাহ তুগলকদের সময় বা আমাদের এখানে যে স্বাধীন সুলতানরা যখন আসলেন, তখন আসলে
কোরবানি কেন্দ্রিক কি ধরনের প্র্যাকটিস এখানে ছিল, তাই না? আমরা যেমন কলোনিয়াল পিরিয়ডে যে বকরা ঈদ বলতাম, বকরা ঈদ মানে তো এটা মানে গরুর চেয়ে হয়তো বকরি বেশি কোরবানি দেওয়া হতো, তাই না? ইব্রাহিম খান গল্প আমরা করছি। সেটাও কি মানে হিন্দু জমিদারদের যে গরু কোরবানির বিরোধিতার কারণে হয়েছে, নাকি সেটা আপনার মানে এখানে প্রি কলোনিয়াল পিরিয়ড থেকে সেই চর্চাটা বেশি ছিল? এগুলো আসলে আমরা খুব একটা জানি না। আমরা যেটা যতদূর জানি যে 1714 সালে ভারতে প্রথম একটা দাঙ্গা হয় হিন্দু মুসলমানদের মধ্যে গরুকে কোরবানি দিয়ে। এটা কি আসলে প্রথম, নাকি এর আগেও এ ধরনের ঘটনা ঘটছে? সেগুলো আমাদের গবেষণা, আমরা অনেক কিছু কিছু না জেনে আমরা অনেক কিছু দাবি করাটা কিছুটা রিস্কের জায়গা। আচ্ছা, আমি এখন শেষ যে অংশটাতে আসতে চাই সেটা হলো যে আমাদের বাড়ি যে আলাপটা করছিলেন, যে মানে আমার শেষ যে আর্গুমেন্ট সেটা হচ্ছে গরুকে কেন্দ্র করে আমরা এক ধরনের তো চিহ্নতান্ত্রিক, গরু তো একটা চিহ্নতান্ত্রিক অবজেক্ট হয়ে উঠতেছে। যখন আমি বলতেছি যে শিয়ারের কথা, যে আমাদের বাড়ি শিয়ারের প্রসঙ্গটা তুললেন, যে কোরবানি তো একটা এবাদত আকারে আছে ধর্মতত্ত্বের ভেতরে, তো এবাদত থেকে সেটাকে আমরা শিয়ার আকারে যখন মানে একই সঙ্গে উল্লেখ করতে চাচ্ছি, যেটা একজন আরব মুসলমানের কাছে হয়তো সেটা গরুর কোরবানিটা শিয়ার আকারে হবে না। শিয়ার বলতে বাড়ি বলতে পারেন যে ধরেন চিহ্নতান্ত্রিকভাবে আমার যেই সুনির্দিষ্ট আমার যে চিহ্নতন্ত্র, আমি চিহ্নতান্ত্রিকভাবে অন্য একটা কমিউনিটির সাপেক্ষে আমি নিজেকে আলাদা করতেছি, সেই আলাদা করার যে চিহ্নটা সেটাই শিয়ার, রাইট? তাহলে এই যে শিয়ার আকারে আমি গরুকে দাঁড় করাইতেছি, এখন এই শিয়ার আকারে দাঁড় করানোর পরে কি করতেছে, আমরা যেমন সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি যে ধরেন হোটেল রেস্টুরেন্টে গরু যদি মানে মাংসটা না থাকে তখন সেটা নিয়ে এক ধরনের আন্দোলন হচ্ছে। অর্থাৎ ভারতে গোরক্ষক যে আন্দোলন, সেটার যে প্রচন্ড সহিংস যে রূপ, একের পর এক লিঞ্চিং হচ্ছে। কিছুদিন আগে মানে আমরা কাল পরশু এরকম নিউজ দেখছি যে মানুষ মারা গেছে আর কি। বা এখন পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বা ভেজিটেরিয়ান ভেজ নন ভেজ নিয়ে একটা সহিংস কোনো মানে আন্দোলন ঘটে কিনা সেটা আমাদের দেখার বিষয়। এখন প্রশ্নটা হচ্ছে এই যে শিয়ারের যে বিষয়টা, আমার একটা ছোট প্রশ্ন, যে এখন শিয়ার এস্টাবলিশ, আমি যখন গরুকে শিয়ার আকারে এস্টাবলিশ করছি গরু কোরবানিতে, সেখানে রিয়া হয়ে উঠতেছে কিনা সেটা। রিয়া বলতে যখন একজন আপনার গরু কোরবানি দিচ্ছে, সে এমনভাবে সেটাকে হাজির করতেছে যেন ভারতবর্ষীয় যে ধরেন ভারতে যে গোরক্ষক যে আন্দোলন, ভারতে যে সোভারিন যে একটা হিন্দুত্ববাদী উত্থান ঘটছে, সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য আমি গরু কোরবানি দিচ্ছি কিনা, মানে এটা তখন একটা প্রশ্ন আসতেছে। তখন আপনি একটা ইবাদত করেন, তখন ইবাদতে আপনার অ্যাড্রেসিভিটিটা কোথায় থাকে, আপনি কাকে উদ্দেশ্য করে ইবাদতটা করেন। তাহলে রাজনৈতিকভাবে যখনই আপনি একটা ধর্মতাত্ত্বিক প্র্যাকটিসকে আনতেছেন, সেটার মধ্যে একটা কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটতেছে, সেটা একটা নতুন ধরনের মেটাফোর হয়ে উঠতেছে। তো এই মেটাফোর ওটার মধ্যে কিছু সংকটের জায়গা আছে কিনা, এইটা আমার মনে হয় যে একটু আমাদেরকে মানে এটা নিয়ে আমাদেরকে আলাপ করা দরকার। যে আমি শিয়ার বলতে বোঝাই আসলে মেটাফোর। শিয়ার হচ্ছে একটা মেটাফোর ফর এ কমিউনিটি, যেটা ঐতিহাসিকভাবে পরিগঠিত হয়েছে। সেই যখনই আমি একটা মেটাফোর আকারে এটা গঠন করতেছি, তখন সেটার মধ্যে ফ্রয়েডের আলাপের মধ্যে যেটা আছে, যে একটা কনডেনসেশন এবং ডিসপ্লেসমেন্ট ঘটে। এটা যেটা ইবাদত ছিল সেটা হয়ে যাচ্ছে যে কি পলিটিক্যাল প্র্যাকটিসের একটা চিহ্নতন্ত্র। তো তখন হচ্ছে যে কনডেনসেশন, ডিসপ্লেসমেন্ট, মেটাফোর বা মিনা যেটা বলতেছেন প্যারাডাইম, এই যে ধর ঘটনাটা ঘটতেছে, এটা তখন আসলে কি হইতেছে, হ্যাঁ মানে এটা তখন তাৎপর্যটা আসলে কি দাঁড়াচ্ছে। এখন আমি ধরেন আমি লাস্টে আলাপটা এখানে করবো যে এই যে কনডেনসেশন, ডিসপ্লেসমেন্ট বা একটা মেটাফোর বা প্যারাডাইম আকারে বা শিয়ার আকারে আমি যখন গরু কোরবানিকে দেখতেছি এবং এটাকে আমি এসেনশিয়ালাইজ করতেছি, হ্যাঁ, সেখানে ধরেন যে দুই তিনটা কথা আমি বলে শেষ করব। একটা প্রথম কথা হচ্ছে যে সোভারেইনটি যে আলাপটা আমাদের মানে বাড়ি যে আলাপটা তুলছে, যে সোভারেইনটি প্রথম অবশ্যই মানে যে আলাপটা বারবারই আসলো যে কলোনিয়াল পিরিয়ডে তো আর বাংলা বা ভারতবর্ষ যেটা ব্রিটিশ ভারত, সেটা মানে যে সমাজ, সেটা মুসলমান সমাজ বলে, হিন্দু সমাজ বলে, এবং তাদের ভেতরে অসংখ্য যে উপ সমাজগুলো আছে, সেগুলোর কোনোটাই তো আসলে সোভারেইনটি সরাসরি চর্চা করতে পারেনি। কিন্তু তাহলে তার ভেতরে তাদের অন্য কোনো ধরনের সোভারেইনটি ছিল কিনা বা সার্বভৌমত্ব ছিল কিনা, যেটা রেজা খান সহ অনেকের বরাত দিয়ে আমাদের বাড়ি পৌঁছে থাকে। তো আমার মনে হচ্ছে যে এখানে মানে এক ধরনের অ্যানথ্রোপোলজিক্যাল বলা যাবে কিনা আমি জানি না, কিন্তু ধরেন চিহ্নতন্ত্রের পরিসরে সার্বভৌমত্বের একটা চর্চা সম্ভবত এই শিয়ার কেন্দ্রিক যে ডিসকোর্স, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এটাকে এক ধরনের সেমিওটিক সোভারেইনটি বলবো কিনা বা কি ধরনের সোভারেইনটি বলবো আমি জানি না। মোদ্দা কথা হচ্ছে যে একজন মানুষ ধরেন মানে আমাদের রোনাল্ডিন বলে ভদ্রলোক আছে, যিনি খুবই ভালো ইতিহাস লিখছেন আর কি, মানে ভারতের হিন্দু সমাজের উনি যেটা দেখাচ্ছিলেন যে যখন মুসলমান শাসন বা সুলতানি শাসন কায়েম হয়, তখন হিন্দু সমাজের তো আর সোভারেইনটি ছিল না। তারা কি করলো, তাদের যে বিবাহ যে অনুষ্ঠানটা,
বিবাহ অনুষ্ঠানটাকে তারা একটা রাজকীয় অভিষেকের মতো করে তারা পুনর্গঠন করছে। অর্থাৎ বিবাহের যে শিয়ার বা বিবাহের যে চিহ্নতন্ত্র সেটাকে তারা সার্বভৌমত্বের একটা সিউডো একটা মেটাফোর আকারে তারা গঠন করছে। তো এরকম প্রশ্নটা হলো যে যখন একটা সমাজ পরাধীন হয় তখন সে কিন্তু অন্য কিছুর ভেতর দিয়ে সে লড়াইটা অনেক সময় করে। তো প্রশ্নটা হলো যে সে তখন কি করতেছে, অ্যানথ্রোপোলজিতে দুইটা ক্যাটাগরি বেশি উল্লেখ করা হয়, যে কমেন্সালিটি এন্ড কনইগুয়ালিটি, অর্থাৎ এটাকে সরলা দেবী অনুবাদ করছেন যে রুটি ব্যবহার এবং বেটি ব্যবহার। তার মানে আমি কি খাই এবং আমি কার সঙ্গে আমার বিবাহ হয় বা সম্পর্ক হয়। তো এই যে রুটি ব্যবহার এবং বেটি ব্যবহার এই দুটোর মধ্যে কিন্তু ধরেন এই সামাজিক যে সোভারেইনটি বা এক ধরনের সেমিওটিক যে সোভারেইনটি এটা কলোনিয়াল পিরিয়ডে তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা তৈরি হওয়ার পরে যেটা হয়, যেমন মানে সব সংকটে যেটা জায়গা দেখা যায় যে এটাকে আমরা বলি যে স্কিজমোজেনেসিস বা ভেদের জাহিরা। সমাজের ভেতরে আপনি যখন চিহ্নতন্ত্র দিকে লড়াই করতে চান, লড়াই করতে করতে আপনি করেন কি, আপনি দুইটা সমাজের ভেতরে এমন একটা অনুপনীয় দ্বন্দ্ব এবং সংঘাতের জায়গায় চলে যেতে পারেন যেটা আলটিমেটলি ওই যে ফ্রেন্ডশিপের বিষয়টা তৈরি করতে পারে না। ঠিক আছে, আর এই ফ্রেন্ডশিপের যে বিষয়টা আমি আরেকটা যেটা বলতে চাই যে কে ফ্রেন্ড আর কে এনিমি এটা শনাক্ত করার যে কর্তৃত্ব এটা নিজেই কিন্তু এক ধরনের সার্বভৌমত্ব। এটাকে আমরা বলতে পারি যে একটা সেমিওটিক বা চিহ্নতান্ত্রিক একটা সার্বভৌমত্বের জায়গা। ঠিক আছে, এই বিষয়ে ধরেন একদিকে যেমন হিন্দু সমাজে যখন মুসলমানরা কোরবানি বিষয়টাকে বেশি রাজনৈতিক আকারে গ্রহণ করলো, একদিকে হিন্দু সমাজে একটা রেসপন্স দেখা গেল যে তারা বললো যে কোরবানি করা যাবে না বা গরুকে রক্ষা করা যাবে। আমরা জানি যে দেশ যেটা 47-এ যে আজাদি এবং দেশভাগ, হ্যাঁ, সেটার আগে দুইটা জিনিস নিয়ে বেশি লড়াই হতো। একটা হলো যে আপনার কোরবানি গরু, আর একটা হলো যে বাদ্য বাঁচানো, মসজিদের সামনে বাদ্য বাঁচানো। ঠিক আছে, তো তবে একটা বিষয় বলতে হবে যে শুধুমাত্র হিন্দু সমাজের রেসপন্সটা শুধুমাত্র এই গরু কোরবানির বিরোধিতা বা পশু কোরবানির বিরোধিতার মধ্যে সীমিত ছিল না। আমি রবীন্দ্রনাথের একটা ছোট উদ্ধৃতি এখানে উল্লেখ করতে চাই। রবীন্দ্রনাথ একটা ইন্টারেস্টিং একটা মানে হয়তো কিছু ঠাট্টা করে বলছে যে মুসলমানেরা আমাদের খাইয়াছেন, ইংরেজরা আমাদেরকে খাইতেছেন। তো এরা উভয় হচ্ছে মাংসাশী দুইটা সম্প্রদায়। তো এই মাংসাশী প্রাণীর লোভ এড়াইতে যদি ইচ্ছা থাকে তবে মাংসাশী হওয়া আবশ্যক। এটা হচ্ছে যে বাঙালি হিন্দু পরিচয়বাদী যে চিহ্নতন্ত্র সেটা একটা আরেক ধরনের একটা ধরেন বয়ান, যেখানে তিনি বলতে চাচ্ছেন রবীন্দ্রনাথ, এটা হয়তো একদম ইয়াং রবীন্দ্রনাথ 1883 সালে হয়তো 22 বছর বা 23 বছর বয়স, তখন তিনি লিখতেছিলেন এটা। মানে তখন তিনি বলতে চাচ্ছেন যে আমাদেরকেও মাংস খাইতে হবে, আমাদেরকেও একটা খুব মিলিট্যান্ট একটা জাতি হতে হবে। যে তখন তো আর্য ধারণার খুব প্রসার ছিল আর কি। রবীন্দ্রনাথ নিজেও তখন এক ধরনের অ্যাগ্রেসিভ ন্যাশনালিজমের সঙ্গে তার এক ধরনের সামিল তিনি ছিলেন আর কি। তখন তিনি চিতা নিয়ে মানে কবিতা লিখতেছেন, অনেক কিছু লিখতেছেন আর কি। ফাইনালি আমি জাস্ট দুইটা বিষয় ছোট করে বলে আমি ছেড়ে দিব। যেমন গান্ধীর বিষয়টা আমাদের বাড়ি বলতেছিলেন, তো গান্ধীর যে রাজনীতিটা, গান্ধী রাজনীতিটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে গান্ধী পলিটিক্স করার জন্য তিনি সবসময় মেটাপলিটিক্যাল বিভিন্ন নজির হাজির করতেন। মানে তিনি এমন একটা আবহ তৈরি করতেন যে তিনি রাজনীতির ঊর্ধ্বে বা শত্রু মিত্রের ঊর্ধ্বে তিনি কাজ করতেছেন। কিন্তু যেমন জিন্নার সঙ্গে তার যখন একটা এনকাউন্টার হয়, পাকিস্তান যখন একদম পাকিস্তান প্রসঙ্গে আন্দোলন হচ্ছে, তখন তিনি বলতেন, তখন তিনি জিন্নার সঙ্গে যেভাবে ডিলিংসটা করছেন, তিনি সবসময় যেটা করতেন যে মানে শত্রু মিত্রের ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যেন তিনি কাজ করতেছেন, কিন্তু আসলে সেটার মধ্যে তার ওই মানে রাজনীতিটা ঠিকই নিহিত ছিল। এটাকে আমরা বলতে পারি যে পলিটিক্যালটাকে আপনি মেটাপলিটিক্যাল একটা বরাত দিয়ে আপনি আসলে পলিটিক্স করতেছেন, এ ধরনের একটা বিষয় আছে। ফাইনাল আমি যে জায়গাটা বলে শেষ করে দিব সেটা হচ্ছে যে আমরা জুলাইয়ের পরে আমি যেটা বলতেছিলাম যে ছিল ইবাদত, সেটা থেকে হয়ে গেল শিয়ার এবং সেখান থেকে হয়ে যাচ্ছে যে রিয়া। একটা কোরবানি জিনিসটা রাজনৈতিক যে ডিসপ্লেসমেন্ট ঘটতেছে সেটার যে ধারাটা, হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি। যেমন জুলাইয়ের পরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ধরেন জিয়াফতের যে একটা অ্যানথ্রোপোলজি থেকে আমরা আমাদের পলিটিক্সের মধ্যে একটা রিচুয়াল আকারে তৈরি করছি আর কি। তো সেখানে আমরা যেটা ইন্টারেস্টিং যে দেখলাম বা গরু কোরবানি নিয়ে সাম্প্রতিক সময় যে ডিবেটটা আমরা দেখছি আর কি, সেখানে আমরা যেটা দেখতে পাইছি যে কারণ অরিজিনালি কোরবানি যে বিষয়টা ছিল ইসলামে, সেখানে কিন্তু গরুটা ঠিক কোনো একটা না মানে একটা ধরেন ওটাকে ডিস্ট্রয় করা, ওটাকে খেয়ে ফেলা, এটা কিন্তু কোরবানির মূল মর্ম না। বরং গরু যে আপনি মানে যেটাই পশু, যেই পশুকে আপনি কোরবানি করবেন তার সাথে আপনার একটা মহব্বত থাকতে হবে, তার প্রতি আপনার একটা সম্পর্ক গঠন করতে হবে, তারপরে তো আপনি সেটা প্রিয় বস্তু হিসেবে বা একটা মূল্যবান বস্তু হিসেবে আপনি সেটাকে কোরবানি করতেছেন। জুলাই পরে আমরা যেটা দেখলাম যে এটাকে একেবারেই শত্রু মিত্র যে ভেদ জ্ঞানের যে স্মিটিয়ান যে পলিটিক্স, সেখান থেকে যেই মানুষকে বা যেই সত্তাকে আমি রাজনৈতিকভাবে অপছন্দ করি সেই সত্তার নামে আমি গরুর নাম রাখতেছি এবং তারপরে পাবলিক একটা পরিসরে সেটাকে আমি কোরবানি দিয়ে আমি সেটা ভাগ করে খাইতেছি। হ্যাঁ, যেটা
আমরা জানি যে স্যাক্রিফাইসে দুই ধরনের তত্ত্ব আমরা দেখতে পাই, একটা উইলিয়াম রবার্টসন স্মিথের আলাপ আছে, আবার মার্সেল মোসের আলাপ আছে। অর্থাৎ একটা পশুকে আমি বলি দিচ্ছি, বলি দিয়ে আমি সেটাকে সবাইকে খাচ্ছি, খাওয়ার মধ্যে দিয়ে আমি অ্যাজ ইফ ওই মানুষটাকে খাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি, মানে এটা এক ধরনের বিকল্প নর মাংস ভোজনের মতো একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, একটা শত্রু বিহম এবং শত্রুকে আমার মধ্যে আত্মীকরণ, হ্যাঁ ওই ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এটা আমি শেষ যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে গরু কোরবানি, এটার যে ঐতিহাসিক যে ধরেন মানে চিহ্নতান্ত্রিক যে একটা মানে বিবর্তন ঘটছে আর কি, ঠিক আছে, সেটা আমাদের সময় শেষে কিভাবে অনুরূপ পরিগ্রহ করছে এটা নিয়ে আমাদেরকে আসলে আরো অনেক বেশি বিবেচনা এবং বিশ্লেষণের মনে হয় সুযোগ আছে। সেক্ষেত্রে আবু সাঈদের যে রচনা এবং বাড়ি রচনাটা আরো অনেক মানে একাডেমিক্যালি এবং গবেষণার দিক থেকে অনেক উৎকর্ষ সম্পন্ন, এগুলো নিয়ে আমরা আরো বেশি বিতর্ক করার সুযোগ আশা করি।